মা, এই নিঃশব্দ রাতে আমি তোমার কাছে একটা গোপন কথা বলতে চাই। এই বলে ছেলে আমার হাত ধরে এমন একটা কথা বলল যা শুনে আমার দুনিয়া ওলটপালট হয়ে গেল। রাত প্রায় 12টা। সবাই ঘুমিয়ে পড়েছে। আমি বিছানায় শুয়ে বই পড়ছিলাম। ছেলে আমার ঘরে এসে দরজা বন্ধ করে দিল। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে? সে আস্তে আস্তে আমার বিছানার পাশে এসে বসল। মা, আমি ঘুমাতে পারছি না। কি তার কণ্ঠে অদ্ভুত একটা আবেগ। আমি বই রেখে দিয়ে বললাম, কেন? কোনো চিন্তা আছে? সে আমার হাত ধরল। হ্যাঁ মা, একটা বড় চিন্তা। আমি প্রতি রাতে তোমার কথা ভাবি গু। আমি বুঝতে পারছিলাম না সে কি বলতে চাইছে। সে বলল, মা, আমি তোমাকে স্বপ্নে দেখি। কিন্তু সেই স্বপ্নে তুমি আমার মা নও, তুমি আমার প্রেমিকা। আমার শরীর শিউরে উঠল। আমি জানি এটা পাগলামি, কিন্তু আমি তোমার প্রেমে পড়েছি মা। তার চোখে অশ্রু এসে গেল। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমি তোমাকে একজন পুরুষের মতো ভালোবাসতে চাই। রাতের নিস্তব্ধতায় তার কথাগুলো যেন গুলির মতো আমার কানে বাজছিল। সে আমার মুখের কাছে মুখ নিয়ে এসে বলল, মা, বলো তুমি কি বলবে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিনা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সাকিব খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, সৌরভ আর তানিয়া। সৌরভ 20 বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া 14 বছর বয়সী, স্কুলে যায়। আমার এই গল্পটা শুরু হয়েছিল গত বছরের একটা শীতের রাতে। সৌরভ আমার কাছে এসে যে কথাটা বলেছিল সেটা আমার জীবনের সবচেয়ে বড় রহস্যের শুরু ছিল। সেদিন রাতে সৌরভ যখন আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে একটা গোপন কথা বলতে চাই, আমি ভেবেছিলাম হয়তো পড়াশোনা নিয়ে কোনো সমস্যা আছে। কিন্তু তার পরবর্তী কথাগুলো শুনে আমি বুঝতে পারলাম যে এটা আসলে একটা অন্য রকমের গোপন কথা। মা, আমি প্রতি রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি যে আমাদের বাড়ির নিচে একটা গোপন রুম আছে। সেই রুমে একটা পুরাতন বাক্স রাখা আছে। আর সেই বাক্সের ভিতরে আছে আমাদের পরিবারের একটা বিশাল গোপন ধনসম্পদ। আমি অবাক হয়ে বললাম, কী রকম স্বপ্ন এটা? তুমি কেন এমন ভাবছ? সৌরভ বলল, মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু প্রতিদিন রাতে একই স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি যে আমাদের বাড়ির পিছনের দিকে, যেখানে আমরা কখনো যাই না, সেখানে একটা গোপন দরজা আছে। সেই দরজা দিয়ে নিচে নেমে গেলে একটা লম্বা টানেল। আর সেই টানেলের শেষে একটা বিশাল রুম। আমি হাসতে হাসতে বললাম, সৌরভ, এগুলো স্বপ্ন। তুমি বেশি সিনেমা দেখছ বলে এমন স্বপ্ন দেখছ। কিন্তু সৌরভ খুবই গুরুত্বের সাথে বলল, না মা, আমি জানি এটা সত্যি। কারণ স্বপ্নে আমি সেই রুমে গিয়ে একটা বাক্স খুলেছি। সেই বাক্সে অনেক পুরাতন সোনার মুদ্রা, হীরার গহনা আর একটা রহস্যময় মানচিত্র ছিল। আমার মনে হলো ছেলেটা হয়তো বেশি কল্পনা করছে। কিন্তু তার পরদিন সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি বাড়ির পিছনে কাপড় শুকাতে গিয়ে দেখি মাটিতে একটা অদ্ভুত চিহ্ন। যেন কেউ খুব সাবধানে মাটি খুঁড়ে আবার ভরাট করে দিয়েছে। আমি সৌরভকে ডেকে দেখালাম। সে দেখে চিৎকার করে বলল, মা, এইটাই, এই জায়গাটাই আমি স্বপ্নে দেখেছি। এখানেই সেই গোপন দরজা আছে। আমি ভাবলাম হয়তো কোনো প্রাণী মাটি খুঁড়েছে। কিন্তু সৌরভ বলল, মা, আমরা একবার এখানে খুঁড়ে দেখি না? যদি সত্যি কিছু পাওয়া যায়। আমি প্রথমে রাজি হতে চাইনি। কিন্তু সৌরভের একটানা অনুরোধে আমি রাজি হলাম। আমরা সিদ্ধান্ত নিলাম যে পরদিন রাতে, যখন সবাই ঘুমিয়ে যাবে, তখন আমরা এই জায়গাটা খুঁড়ে দেখব। পরদিন রাত 1টার সময় আমি আর সৌরভ চুপি চুপি বাড়ির পিছনে গেলাম। আমাদের হাতে ছোট একটা কোদাল আর টর্চ। আমরা খুঁড়তে শুরু করলাম। প্রায় 3 ফুট খোঁড়ার পর হঠাৎ কোদালে একটা শক্ত কিছুতে আঘাত লাগল। আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। টর্চের আলো দেখলাম সেখানে একটা পুরাতন কাঠের দরজা। সৌরভ উত্তেজিত হয়ে বলল, মা, দেখো, আমি যা স্বপ্নে দেখেছি তা সত্যি। এই দরজাটাই আছে স্বপ্নে। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। এটা কি করে সম্ভব? একটা স্বপ্ন এত নিখুঁতভাবে সত্যি হতে পারে? আমরা সেই দরজা খুলতে চেষ্টা করলাম। দরজায় একটা পুরাতন তালা ছিল। সৌরভ বলল, মা, স্বপ্নে আমি দেখেছি এই তালার চাবি বাড়ির ভিতরে লুকানো আছে। আমি বললাম, কোথায়?
সে বলল, আমাদের পূজার ঘরে বুদ্ধের মূর্তির পিছনে একটা ছোট ফাঁক আছে। সেখানে চাবি লুকানো আছে গি। আমরা বাড়িতে ফিরে গেলাম। পূজার ঘরে গিয়ে বুদ্ধের মূর্তির পিছনে দেখলাম, সত্যিই সেখানে একটা পুরাতন তামার চাবি রাখা ছিল। আমার মাথা ঘুরে যাওয়ার অবস্থা। এটা কি করে সম্ভব? সৌরভ কি করে জানো যে এই চাবি এখানে আছে? আমরা আবার বাড়ির পিছনে গেলাম। চাবি দিয়ে তালা খুললাম। দরজা খুলে দেখলাম নিচে যাওয়ার জন্য একটা সিঁড়ি। সৌরভ বলল, মা, তুমি যদি ভয় পাও তাহলে আমি একাই নেমে দেখি গু। আমি বললাম, না, আমরা দুজনে একসাথে যাব। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। সিঁড়িটা বেশ গভীর ছিল। প্রায় 50টা সিঁড়ি নামার পর আমরা একটা লম্বা টানেলে পৌঁছালাম। টানেলের দেওয়ালে অদ্ভুত সব লেখা আর ছবি আঁকা। সৌরভ বলল, মা, এই লেখাগুলো আমি স্বপ্নেও দেখেছি। এগুলো আমাদের পূর্বপুরুষদের লেখা গি। আমি অবাক হয়ে বললাম, তুমি এত কিছু কি করে জানো? সে বলল, মা, আমার মনে হয় আমার মধ্যে আমাদের পূর্বপুরুষদের আত্মা কাজ করছে। তারাই আমাকে স্বপ্নের মাধ্যমে এই জায়গার কথা জানাচ্ছে গি। টানেল দিয়ে হেঁটে যেতে যেতে আমরা একটা বিশাল রুমে পৌঁছালাম। রুমটা এতই বড় যে টর্চের আলো শেষ প্রান্ত দেখা যাচ্ছিল না। রুমের মাঝখানে একটা বিশাল পাথরের টেবিল। তার উপরে একটা সোনার বাক্স রাখা। সৌরভ বলল, মা, এই বাক্সটাই আমি স্বপ্নে দেখেছি গু। আমরা বাক্সটা খুললাম। ভিতরে সত্যিই অনেক সোনার মুদ্রা, হীরার গহনা আর একটা পুরাতন মানচিত্র। মানচিত্রটা দেখে আমি অবাক হয়ে গেলাম। এটা আমাদের এলাকার একটা পুরাতন মানচিত্র। কিন্তু এখানে এমন কিছু জায়গা দেখানো হয়েছে যেগুলো এখন আর নেই। সৌরভ মানচিত্রটা পড়ে বলল, মা, এই মানচিত্র অনুযায়ী আমাদের এলাকায় আরও 3টা গোপন ধনভাণ্ডার আছে গু। আমি বললাম, কি বলছো তুমি? সে বলল, মা, আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন জায়গায় ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন। এই মানচিত্রে সেই সব জায়গার ইশারা আছে গি। আমি মানচিত্রটা ভালো করে দেখলাম। সত্যিই সেখানে কিছু রহস্যময় চিহ্ন আঁকা আছে। পরদিন সকালে সৌরভ বলল, মা, আমরা এই মানচিত্র নিয়ে একটা অ্যাডভেঞ্চারে বের হই। দেখি আর কি পাওয়া যায়। আমি বললাম, কিন্তু তোমার বাবা আর তানিয়া কি বলবে? সৌরভ বলল, আমরা তাদের সাথে নিয়ে যাব। এটা আমাদের পারিবারিক রহস্যও। সেদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে বসলাম। সৌরভ সবকিছু খুলে বলল। প্রথমে সাকিব আর তানিয়া বিশ্বাস করল না। কিন্তু যখন আমরা তাদের সেই গোপন রুম দেখালাম তখন তারাও অবাক হয়ে গেল। তানিয়া বলল, বাহ, এটা তো একটা সত্যিকারের ট্রেজার হান্ট। সাকিব বলল, এটা কি করে সম্ভব? সৌরভ কি করে জানল এই জায়গার কথা? আমি বললাম, সে স্বপ্নে দেখেছে গু। সাকিব প্রথমে হাসল, কিন্তু যখন সে সব প্রমাণ দেখল তখন তার হাসি থেমে গেল। পরদিন আমরা সবাই মিলে মানচিত্র অনুযায়ী প্রথম জায়গায় যাওয়ার পরিকল্পনা করলাম। মানচিত্র অনুযায়ী আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে একটা পুরাতন মন্দিরের কাছে আরেকটা গোপন স্থান আছে। আমরা সবাই মিলে সেই মন্দিরে গেলাম। মন্দিরটা অনেক পুরাতন আর প্রায় ভাঙা। সেখানে তেমন কেউ যায় না। মানচিত্র অনুযায়ী মন্দিরের পিছনে একটা বিশেষ পাথর আছে। সেই পাথরে একটা রহস্যময় চিহ্ন আঁকা। যদি সেই চিহ্নে চাপ দেওয়া যায় তাহলে একটা গোপন পথ খুলে যাবে। আমরা অনেক খোঁজাখুঁজি করার পর সেই পাথর পেলাম। সত্যিই সেখানে একটা অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। সৌরভ সেই চিহ্নে চাপ দিল। হঠাৎ করে পাথরটা সরে গেল আর তার নিচে একটা গোপন পথ দেখা গেল। তানিয়া চিৎকার করে বলল, ওয়াও, এটা তো সত্যিকারের অ্যাডভেঞ্চার। আমরা সেই গোপন পথ দিয়ে নিচে নামলাম। সেখানেও একটা রুম ছিল, কিন্তু এই রুমে ধনসম্পদের বদলে ছিল একটা পুরাতন ডায়েরি। সাকিব ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করল। ডায়েরিটা আমাদের পূর্বপুরুষ রাজেন্দ্র খানের লেখা। তিনি লিখেছিলেন যে তার সময়ে এই এলাকায় একটা বিশাল ডাকাত দল ছিল। তারা বিভিন্ন জায়গা থেকে ধনসম্পদ লুটে এনে এই এলাকার বিভিন্ন স্থানে লুকিয়ে রাখত। কিন্তু একদিন ব্রিটিশ পুলিশ তাদের ধরে ফেলে। তখন রাজেন্দ্র খান সেই সব ধনসম্পদের খোঁজ রাখার জন্য এই মানচিত্র বানিয়েছিলেন। ডায়েরিতে আরও লেখা ছিল যে এই ধনসম্পদ তার পরিবারের বংশধরদের জন্য রেখে যাচ্ছেন। কিন্তু শর্ত হল, যে ব্যক্তি এই ধনসম্পদ খুঁজে বের করবে তাকে অবশ্যই পরিবারের সবার সাথে মিলে কাজ করতে হবে। আমরা পরবর্তী কয়েক সপ্তাহ ধরে মানচিত্র অনুযায়ী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলাম। প্রতিটা জায়গায় আমরা কিছু না কিছু পেয়েছিলাম। কখনো সোনার মুদ্রা, কখনো পুরাতন গহনা, কখনো রূপার থালাবাটি। কিন্তু সবচেয়ে বড় রহস্য ছিল, সৌরভ কি করে এই সব স্বপ্নে দেখতে পেল।
আমরা একদিন এই বিষয়ে একজন জ্যোতিষীর কাছে গেলাম। জ্যোতিষী আমাদের সব কিছু শুনে বললেন, এটা খুবই বিরল একটা ব্যাপার। মাঝে মাঝে পূর্বপুরুষদের আত্মা তাদের বংশধরদের সাথে যোগাযোগ করে, বিশেষ করে যখন পরিবারে কোনো বিপদ আসে বা কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজন হয় গে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আমাদের তো কোনো বিপদ নেই গু। জ্যোতিষী বললেন, হয়তো ভবিষ্যতে কোনো বিপদ আসছে, আর আপনাদের পূর্বপুরুষরা আগে থেকেই সেই বিপদ মোকাবেলার জন্য এই ব্যবস্থা করে রেখেছেন গু। তার কথা শুনে আমার মনে হল যে আমাদের পরিবারে আরও অনেক রহস্য লুকিয়ে আছে। পরবর্তী দিনগুলোতে সৌরভ আরও অনেক স্বপ্ন দেখতে লাগল। কখনো সে স্বপ্নে দেখত যে আমাদের পরিবারের ইতিহাস, কখনো দেখত ভবিষ্যতের কোনো ঘটনা। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি স্বপ্নে দেখলাম যে আমাদের এলাকায় একটা বড় বিপদ আসছে। একটা অসৎ ব্যবসায়ী আমাদের এলাকার জমি দখল করতে চাইছে। সে আমাদের বাড়ি থেকে বের করে দিতে চায় গু। আমি বললাম, এটা কি করে সম্ভব? আমাদের বাড়ির সব কাগজপত্র তো ঠিক আছে গিউ। সৌরভ বলল, মা, স্বপ্নে আমি দেখেছি যে সে ভুয়া কাগজপত্র বানিয়ে আমাদের বিপদে ফেলবে। কিন্তু আমাদের পূর্বপুরুষরা এই বিপদের জন্য একটা সমাধানও রেখে গেছেন গু। আমি জিজ্ঞেস করলাম, কি সমাধান? সে বলল, আমাদের বাড়ির আসল কাগজপত্র লুকানো আছে সবচেয়ে নিরাপদ জায়গায়। সেই কাগজপত্রে প্রমাণ আছে যে এই পুরো এলাকা আমাদের পরিবারের গু। পরদিন সকালে সত্যিই একজন ব্যবসায়ী আমাদের বাড়িতে এসে বলল যে এই জমি তার। সে ভুয়া কাগজপত্র দেখিয়ে আমাদের বাড়ি ছেড়ে দিতে বলল। আমরা সবাই মিলে সৌরভের স্বপ্নের কথা মনে করলাম। সে বলেছিল যে আসল কাগজপত্র আমাদের বাড়ির গোপন রুমেই লুকানো আছে। আমরা আবার সেই গোপন রুমে গেলাম। এবার আরও ভালো করে খোঁজাখুঁজি করলাম। একটা দেওয়ালের পিছনে একটা ছোট তাক পেলাম। সেখানে একটা চামড়ার থলে রাখা ছিল। থলের ভিতর থেকে বের হল পুরাতন কিছু কাগজপত্র। সেগুলো পরে দেখলাম যে এই কাগজপত্রে প্রমাণ আছে যে আমাদের পরিবার এই এলাকার আসল মালিক। আমরা সেই কাগজপত্র নিয়ে আদালতে গেলাম। বিচারক সব কিছু পরীক্ষা করে বললেন যে আমাদের কাগজপত্রই সত্যি। সেই ব্যবসায়ীর কাগজপত্র ভুয়া। তাকে গ্রেফতার করা হল। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ হল না। সৌরভ আরও স্বপ্ন দেখতে লাগল। একদিন সে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি যে আমাদের এই ধনসম্পদ দিয়ে আমরা এলাকার গরিব মানুষদের সাহায্য করতে পারি। আমি বললাম, কী রকম সাহায্য? সে বলল, আমরা একটা স্কুল বানাতে পারি, একটা হাসপাতাল বানাতে পারি। যেসব বাচ্চারা পড়াশোনা করতে পারে না, তাদের পড়াশোনার ব্যবস্থা করতে পারি। তানিয়া খুশি হয়ে বলল, বাহ, এটা তো দারুণ আইডিয়া। সাকিব বলল, কিন্তু এত বড় কাজ করার জন্য আমাদের অনেক টাকা লাগবে গু। সৌরভ বলল, বাবা, আমি স্বপ্নে দেখেছি যে মানচিত্রে আরও 3টা জায়গা দেখানো হয়েছে। সেখানে আরও অনেক ধনসম্পদ আছে গু। আমরা সবাই মিলে মানচিত্রের দ্বিতীয় জায়গায় যাওয়ার পরিকল্পনা করলাম। সেটা ছিল আমাদের এলাকার একটা পুরাতন পুকুরের কাছে। পুকুরের পাড়ে একটা বিশাল গাছ ছিল। মানচিত্র অনুযায়ী সেই গাছের শিকড়ের নিচে কিছু লুকানো আছে। আমরা সেখানে খুঁড়তে শুরু করলাম। অনেক কষ্ট করে খোঁড়ার পর আমরা একটা পাথরের বাক্স পেলাম। সেই বাক্সে ছিল আরও অনেক সোনার অলংকার আর মূল্যবান পাথর। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল, সেই বাক্সে আরেকটা চিঠি ছিল। চিঠিটা আমাদের পূর্বপুরুষ রাজেন্দ্র খানের লেখা। চিঠিতে লেখা ছিল, যে ব্যক্তি এই ধনসম্পদ খুঁজে পাবে সে আমার যোগ্য বংশধর। কিন্তু মনে রাখবে, এই ধনসম্পদ শুধু নিজের জন্য ব্যবহার করবে না, এলাকার মানুষের মঙ্গলের জন্য কাজে লাগাবে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা এই ধনসম্পদ দিয়ে এলাকার মানুষদের উপকার করব। প্রথমেই আমরা একটা ছোট স্কুল বানালাম। যেসব বাচ্চারা স্কুলে যেতে পারে না, তাদের জন্য বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করলাম। তারপর আমরা একটা ছোট চিকিৎসা কেন্দ্র বানালাম, যেখানে গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা পেতে পারে। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ হল না। মানচিত্রে আরও 2টো জায়গা বাকি ছিল। তৃতীয় জায়গা ছিল এলাকার একটা পুরাতন বাউডের মাঝখানে একটা ছোট দ্বীপে। সেই দ্বীপে যেতে হলে নৌকা লাগত। আমরা একটা নৌকা ভাড়া করে সেই দ্বীপে গেলাম। দ্বীপটা খুবই ছোট, কিন্তু সেখানে একটা পুরাতন মন্দিরের ধ্বংসাবশেষ ছিল। মানচিত্র অনুযায়ী সেই মন্দিরের গর্ভগৃহে কিছু লুকানো আছে। আমরা সেখানে খুঁড়তে শুরু করলাম। এবার আমরা পেলাম একটা বিশাল তামার বাক্স। সেই বাক্সে ছিল অনেক মূল্যবান রত্ন আর একটা বিশেষ চাবি। সেই চাবির সাথে একটা কাগজ ছিল। কাগজে লেখা ছিল যে এই চাবি দিয়ে চতুর্থ আর শেষ ধনভাণ্ডার খোলা যাবে।
চতুর্থ জায়গা ছিল আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে একটা পাহাড়ের চূড়ায়। সেই পাহাড়ে একটা পুরাতন গুহা ছিল। আমরা সেই গুহায় গিয়ে দেখলাম সেখানে একটা ধাতব দরজা আছে। আমাদের চাবি দিয়ে সেই দরজা খুল। দরজার পিছনে ছিল একটা বিশাল রুম। রুমের মাঝখানে একটা সোনার সিন্দুক। সিন্দুকের উপরে লেখা ছিল, যে পরিবার একসাথে মিলে এই পর্যন্ত এসেছে তারাই এই ধনসম্পদের যোগ্য অধিকারী গো। আমরা সিন্দুক খুললাম। ভিতরে ছিল এত ধনসম্পদ যে আমাদের 7 পুরুষ খরচ করেও শেষ হবে না। কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিস ছিল আরেকটা চিঠি। সেই চিঠিতে রাজেন্দ্র খান লিখেছিলেন, আমার প্রিয় বংশধররা, তোমরা যদি এই চিঠি পড়ছ তাহলে বুঝতে হবে যে তোমরা আমার যোগ্য উত্তরসূরি। তোমরা পারিবারিক বন্ধন বজায় রেখে একসাথে কাজ করে এই ধনসম্পদ খুঁজে পেয়েছ। এই ধনসম্পদ তোমাদের। কিন্তু মনে রাখবে, সম্পদের চেয়ে বড় হল পারিবারিক ভালোবাসা। তোমরা সবসময় একসাথে থাকবে, একে অপরের পাশে দাঁড়াবে। আর হ্যাঁ, এই ধনসম্পদের একটা অংশ অবশ্যই সমাজের কল্যাণে ব্যবহার করবে। কারণ যে পরিবার শুধু নিজেদের নিয়ে ভাবে সে পরিবার কখনো সত্যিকারের সুখী হতে পারে না। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা এই ধনসম্পদের একটা বড় অংশ এলাকার উন্নতির জন্য ব্যবহার করব। আমরা একটা বড় হাসপাতাল বানালাম, একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলাম, এলাকার রাস্তাঘাট, পানি সরবরাহ, বিদ্যুৎ সব কিছুর উন্নতি করলাম। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হল, এই পুরো অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও কাছে নিয়ে এসেছে। আমরা বুঝতে পেরেছি যে পারিবারিক ভালোবাসা আর একসাথে কাজ করার শক্তি কত বেশি। সৌরভের স্বপ্ন দেখার ক্ষমতা এখনও আছে, তবে এখন সে আরও ভালো স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে যে আমাদের পরিবার কি করে আরও মানুষের উপকার করতে পারে। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি যে আমাদের এলাকায় একটা বড় বন্যা আসবে। কিন্তু আমরা যদি আগে থেকে প্রস্তুতি নিই তাহলে সবাইকে রক্ষা করতে পারব। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিলাম। বন্যার জন্য উঁচু জায়গায় আশ্রয়কেন্দ্র বানালাম, খাবার আর ওষুধের ব্যবস্থা করলাম। সত্যিই কয়েক মাস পর এলাকায় বড় বন্যা হল। কিন্তু আমাদের প্রস্তুতির কারণে কেউ ক্ষতিগ্রস্ত হল না। এলাকার মানুষরা আমাদের খুব প্রশংসা করল। তারা বলল, রিনা আপার পরিবার আমাদের এলাকার জন্য আশীর্বাদ। আমি বুঝতে পারলাম যে আমাদের পূর্বপুরুষরা শুধু ধনসম্পদই রেখে যাননি, তারা আমাদের একটা বিশেষ দায়িত্বও দিয়ে গেছেন। সেটা হল এলাকার মানুষদের সেবা করা। সৌরভ এখন আর শুধু ধনসম্পদের স্বপ্ন দেখে না, সে দেখে কি করে আমাদের এলাকাকে আরও সুন্দর করা যায়, কি করে সবার জীবনযাত্রার মান উন্নত করা যায়। একদিন সে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি যে আমাদের এলাকায় একটা বড় শিল্প কারখানা হবে। সেখানে অনেক মানুষের কাজের ব্যবস্থা হবে। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ শুরু করলাম। আমাদের ধনসম্পদ দিয়ে একটা টেক্সটাইল কারখানা স্থাপন করলাম। সেখানে এলাকার শত শত মানুষের কাজের ব্যবস্থা হল। তানিয়াও আমাদের এই কাজে অংশ নিতে লাগল। সে বলল, আমিও বড় হয়ে এলাকার মানুষদের সেবা করব। এইভাবে আমাদের পরিবারের একটা ছোট স্বপ্ন থেকে শুরু হয়ে একটা বিশাল সামাজিক পরিবর্তনের সূচনা হল। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল যে পারিবারিক ভালোবাসা আর একসাথে কাজ করার শক্তি অসীম। যখন একটা পরিবার একসাথে স্বপ্ন দেখে, একসাথে কাজ করে, তখন অসম্ভব কিছুই থাকে না। সৌরভের রহস্যময় স্বপ্ন দেখার ক্ষমতা আমাদের শুধু ধনসম্পদই এনে দেয়নি, এটা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। আমাদের এলাকার মানুষদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। আজও সৌরভ মাঝে মাঝে স্বপ্ন দেখে, কিন্তু এখন সেই স্বপ্নগুলো আরও সুন্দর। সে দেখে কি করে আমরা আরও মানুষের সেবা করতে পারি, কি করে আমাদের এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে পারি। আমার মনে হয় আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদের উপর আছে। তাদের আত্মা আমাদের সাথে আছে। তারা চান যে আমরা একটা ভালো পরিবার হিসেবে, ভালো মানুষ হিসেবে বেঁচে থাকি। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে পরিবার হলো আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। পারিবারিক ভালোবাসা আর একসাথে থাকার শক্তি দিয়ে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি। আর সবচেয়ে বড় কথা হল, যখন আমরা অন্যদের সেবা করি তখন আমাদের নিজেদের জীবনও আরও সুন্দর হয়ে ওঠে। আমাদের পরিবারের এই রহস্যময় অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে জীবনের সত্যিকারের সুখ লুকিয়ে আছে অন্যদের খুশি করার মধ্যে। সৌরভ এখন কলেজ শেষ করে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করছে। তার স্বপ্ন হল আরও বড় আকারে সামাজিক কাজ করা। তানিয়া বলে যে সেও বড় হয়ে ডাক্তার হবে আর গরিব মানুষদের সেবা করবে। সাকিব আমাদের সব প্রকল্পের দেখাশোনা করে।
সে বলে, আমি আমার জীবনে এত সুখী আর গর্বিত কখনো অনুভব করিনি গিয়ে। আর আমি প্রতিদিন আমাদের পূর্বপুরুষদের কাছে কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের শুধু ধনসম্পদই দেননি, তারা আমাদের জীবনের সত্যিকারের অর্থ খুঁজে পেতে সাহায্য করেছেন। আজও মাঝে মাঝে আমার মনে হয় যে আমাদের বাড়িতে আমাদের পূর্বপুরুষদের আত্মা বিরাজ করে। তারা আমাদের পথ দেখান, আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেন। এই গল্পটা বলার উদ্দেশ্য হল সবাইকে বোঝানো যে পরিবার আর পারিবারিক ভালোবাসার শক্তি অপরিসীম। যখন একটা পরিবার একসাথে থাকে, একসাথে স্বপ্ন দেখে, তখন কোনো অসম্ভব কিছুই থাকে না। আর সবচেয়ে বড় কথা হল, সম্পদ তখনই সত্যিকারের সম্পদ হয় যখন সেটা অন্যদের কাজে আসে। আমাদের পূর্বপুরুষরা এই শিক্ষাই আমাদের দিয়ে গেছেন। আজও আমাদের পরিবারের সবাই মিলে প্রতিদিন পরিকল্পনা করি কী করে আমরা আরও মানুষের উপকার করতে পারি। আমাদের স্বপ্ন হল আমাদের এলাকাকে দেশের সেরা এলাকা হিসেবে গড়ে তোলা। এই গল্প থেকে সবাই যে শিক্ষা নিতে পারেন তা হল, পরিবারের সাথে থাকুন, পরিবারের সবার মতামত শুনুন, একসাথে স্বপ্ন দেখুন, একসাথে কাজ করুন, আর যা কিছু ভালো পান সেটা অন্যদের সাথেও ভাগ করে নিন। আমাদের পরিবারের এই রহস্যময় অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে জীবনের সবচেয়ে বড় রহস্য হল ভালোবাসা। আর সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হল একসাথে মিলে ভালো কাজ করা। পরিশেষে বলি, আমাদের পরিবারের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারাও আপনাদের পরিবারের সাথে বেশি সময় কাটান। পরিবারের সবার সাথে মিলে স্বপ্ন দেখুন, একসাথে কাজ করুন। দেখবেন জীবন কত সুন্দর হয়ে ওঠে। নূরের পথে একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে আলো। মক্কার প্রচণ্ড গরমে দুপুরের সূর্য যখন মাথার উপর, তখন আবু বকর এর ঘরে বসে আছেন এক তরুণ। তার নাম সাইদ ইবনে জায়েদ। মুখে চিন্তার ছাপ, চোখে প্রশ্নের ঝড়। আবু বকর ভাই, সাইদ ধীরে ধীরে বললেন, আমি শুনেছি আপনি মুহাম্মদ শাহ এর অনুসারী হয়েছেন। এই নতুন ধর্মের কথা আমি বুঝতে পারছি না গে। আবু বকর মৃদু হেসে বললেন, সাইদ, তুমি কি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস কর? অবশ্যই। কিন্তু এই পাথরের মূর্তিগুলোও তো আল্লাহর প্রতিনিধি গ। তাহলে এসো আমি তোমাকে একটি গল্প বলি গ। আবু বকর শুরু করলেন, অনেক দিন আগে ইব্রাহিম এর সময়ের কথা। তিনি তার পিতা আয়রের মূর্তি তৈরির কারখানায় কাজ করতেন। একদিন তিনি প্রশ্ন করলেন, বাবা, এই পাথরের টুকরোগুলো কিভাবে আমাদের উপকার করতে পারে? এরা তো নিজেদের ক্ষতি থেকেও রক্ষা করতে পারে না। সাইদ মনোযোগ দিয়ে শুনছেন। ইব্রাহিম রাতে আকাশের দিকে তাকালেন। একটি উজ্জ্বল তারা দেখে বললেন, এটাই কি আমার রব? কিন্তু যখন তারাটি অস্ত গেল, তিনি বললেন, যা অস্ত যায় তা আমার রব হতে পারে না। তারপর চাঁদ উঠলে বললেন, এটাই কি আমার রব? চাঁদ অস্ত গেলে আবার সেই একই কথা। সূর্য উঠলে তিনি বললেন, এটাই সবচেয়ে বড়, এটাই আমার রব। কিন্তু সূর্য যখন অস্ত গেল, তখন তিনি বুঝলেন, যিনি এই সূর্য, চাঁদ, তারা সবকিছু সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ, তিনি এক ও অদ্বিতীয় গু। সাইদের চোখে নতুন আলো। তাহলে আমাদের এই লাত, মানাত, উজা, এগুলো শুধু পাথর সাইদ? আল্লাহ বলেছেন, এগুলো তো কেবল নাম যা তুমি ও তোমার পূর্বপুরুষরা রেখেছ। আল্লাহ এদের কোনো ক্ষমতা দেননি। দ্বিতীয় অধ্যায়, সত্যের সন্ধানে। কয়েকদিন পর সাইদ রাসূলুল্লাহ এর কাছে গেলেন। হেরা গুহার পাদদেশে বসে আছেন বিশ্বনবী। তার চেহারায় এমন এক নূর যে দেখলেই মন শান্ত হয়ে যায়। ইয়া রাসূলাল্লাহ, সাইদ কাপা গলায় বললেন, আমি সত্যের সন্ধান করছি গু। রাসূলুল্লাহ তার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে এতটা মমতা যে সাইদের চোখে পানি এসে গেল। বৎস রাসূল বললেন, সত্যের সন্ধান করা প্রতিটি মুসলমানের উপর ফরে। তুমি কি জানতে চাও? আমি জানতে চাই, এই জীবনের অর্থ কি? আমরা কেন এসেছি? কোথায় যাব? রাসূলুল্লাহ আকাশের দিকে তাকিয়ে বললেন, দেখ, সূর্য প্রতিদিন উদয় হয় এবং অস্ত যায়। চাঁদ তার কক্ষপথে ঘুরে। তারাগুলো নির্দিষ্ট স্থানে টিকে আছে। এই নিয়মের পেছনে কি কোনো হিকমত নেই? সাইদ মাথা নাড়লেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, এটাই আমাদের আসার উদ্দেশ্য। আর এই জীবন হল পরীক্ষার জীবন। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তার জন্য রয়েছে জান্নাত। আর যে ব্যর্থ হবে তার জন্য রয়েছে জাহান্নাম গো। কিন্তু ইয়া রাসূলাল্লাহ, এই পরীক্ষাটা কি? পরীক্ষা হল আল্লাহর আদেশ মেনে চলা এবং তার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা।
নামায় রোয়া, হজ, জাকাত এগুলো হল আল্লাহর আদেশ। আর মিথ্যা, চুরি, ব্যভিচার, অত্যাচার এগুলো নিষিদ্ধ গু। ৩য় অধ্যায় ইসলামের আলো। সাইদ তখনই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। কিন্তু তার আসল পরীক্ষা শুরু হল এরপর। বাড়িতে ফিরে গিয়ে দেখেন তার স্ত্রী ফাতিমা অস্থির হয়ে বসে আছেন। কোথায় ছিলে এতক্ষণ? ফাতিমা প্রশ্ন করলেন। আমি মুহাম্মদ শাহ এর কাছে গিয়েছিলাম গে। কেন? তুমি তো বলেছিলে তিনি মিথ্যুক গে। সাইদ গভীর নিঃশ্বাস ফেললেন। ফাতিমা, আমি ভুল ছিলাম। তিনি আল্লাহর সত্য রাসূল। আমি ইসলাম গ্রহণ করেছি। ফাতিমার চোখ জ্বলে উঠল। তুমি আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিলে? ফাতিমা, আমাদের পূর্বপুরুষরা ভুল পথে ছিলেন। আল্লাহ এক। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ফাতিমা রাগে কাঁপতে লাগলেন। আমি এই ঘরে থাকতে পারব না। হয় তুমি ইসলাম ছাড়ো, নয়তো আমি বাবার বাড়ি চলে যাবগু। সাইদের বুক ভেঙে গেল। তিনি তার স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন। কিন্তু আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা? তা হতে পারে না। ফাতিমা, সাইদ ধীর গলায় বললেন, আমি আল্লাহর পথ ছাড়তে পারব না। তুমি চাইলে আমার সাথে এই সুন্দর পথে চলতে পারগু। ফাতিমা সেই রাতেই বাবার বাড়ি চলে গেলেন। ৪র্থ অধ্যায় কঠিন পরীক্ষা। পরের দিন সকালে সাইদ তার ব্যবসার দোকানে গেলেন। সারা মক্কায় তখন তার ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে গেছে। ওই দেখ, একজন বলল, সাইদ নাকি মুহাম্মাদের অনুসারী হয়েছে কি? তাহলে তার সাথে আর কেনাবেচা করা যাবে না। আরেকজন বলল। কয়েক ঘণ্টার মধ্যে সাইদের সব ক্রেতা চলে গেল। যারা তার কাছে টাকা দিতে হতো তারা বলল, আমরা কাফেরদের টাকা দিই না গি। দুপুর হতে না হতেই সাইদের ব্যবসা বন্ধ। তিনি মসজিদে হারামে গিয়ে নামায় পড়লেন। নামায়ের মধ্যে তার মন খুব ভারী হয়ে গেল। হে আল্লাহ, তিনি দোয়া করলেন, আমার স্ত্রী চলে গেছে, ব্যবসা শেষ। কিন্তু আমি তোমার পথ ছাড়ব না। তুমি আমাকে সাহায্য করু। নামায়ের পর উমর তার কাছে এলেন। সাইদ ভাই, উমর বললেন, আমি শুনেছি তোমার অবস্থা খারাপ। চিন্তা করো না। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে সাহায্য করেন। আমার কাছে কিছু টাকা আছে, তুমি নিয়ে নাও। সাইদ চোখে পানি নিয়ে বললেন, জায়কাল্লাহু খায়রান উমর ভাই। কিন্তু আমি অন্যের সাহায্যে বাঁচতে চাই না। আল্লাহ কোনো না কোনো পথ বের করবেন। ৫ম অধ্যায় আল্লাহর সাহায্য। কয়েকদিন পর এক আশ্চর্য ঘটনা ঘটল। মক্কায় এক ব্যবসায়ী এল ইয়ামেন থেকে। তার নাম আবদুল্লাহ আল ইয়ামানি। তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। সাইদের সাথে তার পরিচয় হল মসজিদে। ভাই, আবদুল্লাহ বললেন, আমি শুনেছি তুমি খুব সৎ ব্যবসায়ী। আমার ইয়ামেনে একটি বড় ব্যবসা আছে। তুমি কি আমার সাথে অংশীদারিত্ব করতে চাও? সাইদ অবাক হয়ে বললেন, কিন্তু ভাই, আমার তো এখন কিছুই নেই। আছে, আবদুল্লাহ হেসে বললেন। তোমার আছে সততা, আমানতদারি। এটাই আমার কাম্যগু। এভাবে আল্লাহ সাইদের জন্য নতুন পথ খুলে দিলেন। কয়েক মাসের মধ্যে তার অবস্থা আগের চেয়েও ভালো হয়ে গেল। ৬ষ্ঠ অধ্যায় স্ত্রীর হৃদয় পরিবর্তন। একদিন সন্ধ্যায় সাইদ বাড়িতে এসে দেখেন ফাতিমা ফিরে এসেছেন। কিন্তু তার চোখে মুখে অনুশোচনার ছাপ। ফাতিমা, সাইদ আস্তে ডাকলেন। ফাতিমা কান্নায় ভেঙে পড়লেন। আমি ভুল করেছি। এই কয়েক মাস আমি দেখেছি তুমি কত পরিবর্তন হয়েছ। তুমি আগের চেয়ে অনেক ভালো হয়েছ। তোমার আচরণ, কথাবার্তা, সততা সব কিছুতেই একটা নূর। আমিও ইসলাম গ্রহণ করতে চাই। সাইদের খুশির আর সীমা রইল না। তিনি ফাতিমাকে কালেমা শেখালেন। স্বামী স্ত্রী দুজনেই হয়ে গেলেন আল্লাহর প্রিয় বান্দা। ৭ম অধ্যায় হিজরতের প্রস্তুতি। কয়েক বছর পর যখন মক্কায় মুসলমানদের উপর অত্যাচার বেড়ে গেল, রাসূলুল্লাহ হিজরতের অনুমতি দিলেন। সাইদ, আবু বকর একদিন বললেন, রাসূলুল্লাহ বলেছেন, যারা পারো তারা মদিনায় চলে যাও। সেখানে আনসারেরা আমাদের সাহায্য করবেন। সাইদ ও ফাতিমা সবকিছু বিক্রি করে মদিনার পথে রওনা হলেন। সাথে ছিল শুধু একটি উট আর কিছু খাবার। মরুভূমির মধ্যে চলতে চলতে একদিন তাদের খাবার শেষ হয়ে গেল। পানিও নেই। ফাতিমা দুর্বল হয়ে পড়লেন। হে আল্লাহ, সাইদ দোয়া করলেন, তুমি আমাদের সাহায্য কর। আমরা তোমার পথে এই কষ্ট সহ্য করছি। সেই সময় দূর থেকে একটি কাফেলা দেখা গেল। কাফেলার নেতা এসে জিজ্ঞেস করলেন, আপনারা কারা? কোথায় যাচ্ছেন? আমরা মুসলমান।
মদিনায় যাচ্ছি গু। সুবহানাল্লাহ। আমরাও মুসলমান। আসুন আমাদের সাথে চলুন খু। এভাবে আল্লাহ আবার সাহায্য পাঠালেন। অষ্টম অধ্যায়, মদিনায় নতুন জীবন। মদিনায় পৌঁছে সাইদ ও ফাতিমা দেখলেন এক অভূতপূর্ব দৃশ্য। আনসারেরা মুহাজিরদের এমনভাবে সাদর সম্ভাষণ জানাচ্ছেন যেন তারা তাদের নিজের ভাইবোন। আসসালামু আলাইকুম, একজন আনসারি এসে বললেন। আমার নাম সাদ ইবনে মুয়ায়ে। আপনারা আমার বাড়িতে থাকবেন উ। সাইদ বিনয়ের সাথে বললেন, ভাই, আমরা আপনার উপর বোঝা হতে চাই না গি। বোঝা? সাদ হেসে বললেন। আল্লাহর পথে যারা ঘরবাড়ি ছেড়েছেন তারা আমাদের ভাই। আপনারা না থাকলে আমার ঘর শূন্য গু। এভাবে সাইদ ও ফাতিমা মদিনায় নতুন জীবন শুরু করলেন। সাইদ মসজিদে নব্বীতে নিয়মিত নামায় পড়তেন, কুরআন শিখতেন। নবম অধ্যায়, বদরের যুদ্ধ। হিজরতের দ্বিতীয় বছর যখন বদরের যুদ্ধ হল, সাইদও যোগ দিলেন। রাসূলুল্লাহ মুসলমানদের সম্বোধন করে বললেন, হে আল্লাহর বান্দারা! আমরা সংখ্যায় কম, কিন্তু আমাদের সাথে আছেন আল্লাহ। যারা আজ এই যুদ্ধে শহীদ হবেন তারা সরাসরি জান্নাতে যাবেন গু। যুদ্ধের দিন সাইদ দেখলেন আল্লাহ কিভাবে মুসলমানদের সাহায্য করেন। মাত্র ৩ জন মুসলমান, আর মক্কার কাফেরদের সংখ্যা ১,০০০। কিন্তু আল্লাহর সাহায্যে মুসলমানেরা জিতে গেল। সুবহানাল্লাহ, সাইদ বলল। এটা তো আল্লাহর মুজিজা গু। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ বললেন, আজ তোমরা দেখলে যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের সাহায্য করেন গু। দশম অধ্যায়, ইবাদতের মাধুর্য। মদিনার শান্ত পরিবেশে সাইদ ইসলামের প্রকৃত সৌন্দর্য অনুভব করতে লাগলেন। ৫ ওয়াক্ত নামায়, রমায়ান মাসের রোয়া, প্রতি বছর জাকাত, এসব ইবাদতের মাধ্যমে তার আত্মা পরিশুদ্ধ হতে লাগল। একদিন ফজরের নামায়ের পর সাইদ ফাতিমাকে বললেন, ফাতিমা, আমার মনে হয় আমি আগে কখনো সত্যিকারের জীবন যাপন করিনি গি। কেন? ফাতিমা জিজ্ঞেস করলেন। ইসলামের আগে আমার জীবনটা ছিল একটা নৌকার মতো যার কোনো হাল নেই। যেদিকে বাতাস সেদিকেই যেত। কিন্তু এখন আমার জীবনের একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে। আমি জানি আমি কেন বেঁচে আছি উ। ফাতিমা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আমিও একই অনুভব করি। আগে আমি ভাবতাম জীবন মানে শুধু খাওয়া, পড়া, ঘুমানো। এখন বুঝি যে আসল জীবন হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা গি। একাদশ অধ্যায়, কুরআনের জ্ঞান। সাইদ নিয়মিত হাফেজ জায়েদ ইবনে সাবিত এর কাছে কুরআন শিখতে যেতেন। একদিন তিনি সূরা বাকারার একটি আয়াত পড়লেন। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে গু। সাইদের চোখে পানি এসে গেল। সুবহানাল্লাহ! আল্লাহ আমাদের জন্য কি সুন্দর প্রতিদানের কথা বলেছেন গু। হাফেজ জায়েদ বললেন, হ্যাঁ, কিন্তু শুধু ঈমান যথেষ্ট নয়। সৎকর্ম করতে হবে গু। সৎকর্ম মানে কি? সৎকর্ম মানে আল্লাহর আদেশ মেনে চলা। নামায়, রোয়া, হজ, জাকাত এগুলো তো আছেই। এছাড়াও আছে মানুষের সাথে ভালো ব্যবহার, গরিবদের সাহায্য, মিথ্যা না বলা, অন্যের ক্ষতি না করা গু। সাইদ মনে মনে ঠিক করলেন তিনি এসব কাজ নিয়মিত করবেন। দ্বাদশ অধ্যায়, দানশীলতার শিক্ষা। মদিনায় তখন অনেক গরিব মুহাজির। সাইদ দেখলেন অনেকেরই খাওয়ার কষ্ট। তিনি ফাতিমাকে বললেন, ফাতিমা, আমাদের প্রতিদিন খাবার আছে, কাপড় আছে। কিন্তু অনেক ভাইদের নেই গি। তাহলে আমরা তাদের সাহায্য করব, ফাতিমা বললেন। সেদিন থেকে সাইদ ও ফাতিমা নিয়ম করলেন, তারা যা খাবেন কমপক্ষে একজন গরিবকেও তাই খাওয়াবেন। যা পড়বেন কমপক্ষে একজনকে তাই পড়ার ব্যবস্থা করবেন। ১ মাস পর আবু বকর সাইদকে বললেন, সাইদ, তোমার সাহায্য পাওয়া লোকেরা তোমার খুব প্রশংসা করে কি। সাইদ বিনয়ের সাথে বললেন, আবু বকর ভাই, আমি তো আল্লাহর দেওয়া সম্পদ থেকে